বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অতি দক্ষিণপন্থী শক্তিগুলি কীরকম ভয়াবহতা সৃষ্টি করেছে সারা দেশ জুড়ে। একটা প্রগতিশীল গ্রহণযোগ্য রাজনৈতিক দল প্রচণ্ড প্রয়োজন। এনপিএতে যারা জয়েন করেছে, ফাউন্ডিং মেম্বার যারা, তাদের সবার মধ্যে কি চিন্তাধারা একটা মিল আছে? কি ধরনের, মানে আপনাদের এই চিন্তাধারা বা আপনাদের যে আদর্শ, সেটার ভিত্তিটা কি? না, আমরা এমন একটা পার্টি বানাতে চাই যেটা ইলেকটোরাল পলিটিক্স করবে, নির্বাচনী গণতন্ত্রের অংশ হবে। সংস্কার প্রক্রিয়া যেভাবে হলো এবং যেভাবে এটা বাস্তবায়ন করার মানে প্রয়াস চলছে, এই জুলাই সনদ করে গণভোট করে, এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কি? এই গণভোটটাকে বেসিক্যালি ইউনূস সরকারের উপর একটা আস্থা ভোটের মতো করে ব্যবহার করা হচ্ছে। যে আপনি যদি সরকারের গত 1.5 বছরের কাজের বা উপরে সন্তুষ্ট হন, আপনি যদি মনে করেন সরকারের কাজগুলো ঠিক হয়েছে, তাহলে হ্যাঁ ভোট করুন। যেইভাবে গণভোটটা যাচ্ছে সেটা আবার নতুন স্বৈরাচার বা ওই ধরনের অথরিটারিয়ান একটা শাসন ব্যবস্থা রাস্তা মানে তৈরি করে দিয়ে যাচ্ছে, খুলে দিয়ে যাচ্ছে, উদাহরণ দেখিয়ে দিয়ে যাচ্ছে। মানে একটা আশঙ্কা আছে অবশ্যই। মানে ওনারা যেটা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে গণভোটটা যদি পাস না হয় তাহলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আপনার ব্যক্তিগত এবং এনপিএ যা অন্যান্য সহকর্মী আছে আপনাদের, 71 এবং মুক্তিযুদ্ধ, তার বিষয়টা নিয়ে আপনাদের চিন্তাধারা কি? 71-এ যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই, সেই স্বপ্নই আবার আমাদের মধ্যে জাগ্রত হয়েছে দেখে আমরা 24 ঘটিয়েছি। এখানে আনফর্চুনেট ঘটনা হচ্ছে 24 ঘটানোর সময় তাদের সাথে 71 বিরোধী যে রাজাকার অংশ, সেই রাজাকার অংশ নানানভাবে যুক্ত হয়েছিল। 24 যাওয়ার পরে কালিমা লিপ্ত করে 71-এর মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করেছে এবং সেটা ঠেকাতে এনসিপি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কিন্তু 71 এবং 24-কে পরস্পরের মুখোমুখি করে দেখার আসলে কোনো সুযোগ নাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আবার বলছি এই কারণে যে কয়েক সপ্তাহে এই অনুষ্ঠানটি রেকর্ড বা পাবলিশ করা হয়নি, সেটা আমার দোষেই হয়নি। তো যাই হোক, আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে এবং আজকের পর্বে আমাদের অতিথি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি এবং উদীয়মান রাজনীতিক মেঘু মল্লার বসু। মেঘু মল্লার বসু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। যেটা আপনাকে বলছিলাম যে আপনি একজন উদীয়মান রাজনীতিক, তো এই বর্ণনার সাথে আপনার তো দ্বিমত থাকার কথা না, আপনি তো একজন রাজনীতিক হিসেবেই দেখছেন নিজেকে। উদীয়মান রাজনীতিক কথাটা বলা হলে আসলে এর মধ্যে এক ধরনের ইমপ্লিকেশন আছে যে এটা পেশাদারিত্বের জায়গা থেকে করা বা এটা এক ধরনের পেশাদারিভাবে রাজনীতি করি। তো সেটা আসলে আদর্শিক রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে কতখানি পেশাদারিত্বের জায়গা থেকে করা যায় বা কতটা করা সম্ভব, সেই প্রশ্ন থেকে যায়। একই সঙ্গে আসলে আমি কতটা পেশাদারিত্বের সাথে বা প্রফেশনালিজম বলতে যেটা বোঝায় সেটার সেই রকমভাবে রাজনীতি করতে পারি, তাই নিয়েও আমার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে সেই তর্কগুলোকে দূরে সরিয়ে রাখলে আসলে এই পরিচয় নিয়ে কোনো আপত্তি নেই। তবে একটা জিনিস একটু কারেক্ট করে দিতে চাই যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে এই মুহূর্তে দুটি আলাদা আলাদা অর্গানাইজেশন অপারেট করে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি ইউনিট আছে এবং আমি সেই ইউনিটের সভাপতি। সো বোধহয় আপনি যদি এই ডিসক্রিপশনটা দিতেন যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি, তাহলে বোধহয় মানে আমাদের দর্শক শ্রোতাদের জন্য বুঝতে একটু সুবিধা হতো। আচ্ছা, আপনি ক্লারিফাই করেছেন, আমার আবার নতুন করে আবার রিপিট করার দরকার নেই। কিন্তু এই সূত্র ধরে আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যখন বড় হচ্ছি 60-এর দশকে, তখন ছাত্র ইউনিয়ন দুভাগ হয়। একটা বলা হতো মস্কোপন্থী আর একটা পিকিংপন্থী বলা হতো, রাশেদ খান মেনন আর মতিয়া চৌধুরীর নেতৃত্বে। তো তারপরে কিন্তু ছাত্র ইউনিয়ন খুবই সলিড একটা ছাত্র সংগঠন ছিল এবং ধরে না হতো যে তাদের প্রোগ্রেশন হচ্ছে ছাত্র ইউনিয়ন থেকে তারা কমিউনিস্ট পার্টিতে জয়েন করবে, সিপিবি যেটা। কিন্তু আপনারা যেই ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাদের সাথে সিপিবি সেরকম কোনো যোগাযোগ বা সম্পর্ক আছে কি? আমি যতদূর জানি নেই, কিন্তু আছে বলতে আসলে আমরা যেটা মেনটেন করার চেষ্টা করেছি 2021 সালে আমাদের যে ভাঙন, সেটাকেও আমরা যখন আমরা এটার মূল খুঁজতে যাই, সেটা হচ্ছে আমরা যারা ছাত্র ইউনিয়নের যে গঠনতন্ত্রের প্রতি এক ধরনের একটা আস্থাশীলতার জায়গা থেকে যে এটা একটা স্বাধীন গণসংগঠন, তো এই গণসংগঠনের মৌলিক চিন্তাভাবনার সাথে ক্ল্যাশ বা কন্ট্রাডিক্ট করে না এরকম যে কোনো সংগঠনই কেউ করতে পারে বা নাও করতে পারে। সেই জায়গা থেকে আসলে আমরা যখন এই ভাঙনটা হয়, তারপর থেকে আমরা আমাদের স্বাধীন গণসংগঠন হিসেবে ফাংশন করার জন্য যা যা করণীয়, মানে মোদ্দা কথা ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্র যা করতে বলছে আদতেই সেভাবে সংগঠন চালানোর চেষ্টা করেছি। তো এর সাথেও প্রচুর মানুষ রয়েছেন ছাত্র ইউনিয়নের সাথে যারা ব্যক্তিগতভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য এরকম মানুষজনও ছাত্র ইউনিয়নের ভিতরে ছিলেন। তবে একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু এনপিএ ফর্মড হয়েছে এবং আমরা অনেকে এনপিএ করছি, ছাত্র ইউনিয়নের ভিতরে আসলে এটি নিয়েও আমাদের একটা নতুন করে বোঝাপড়া করতে হচ্ছে আর কি,
কিন্তু মৌলিক জায়গাটি হচ্ছে যে আমরা আসলে ছাত্র ইউনিয়নকে একটা স্বাধীন গণসংগঠন হিসেবে, স্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক গণসংগঠন হিসেবে দেখতে চাই, যার লড়াই সাম্রাজ্যবাদ, স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এবং এই লড়াইয়ের সাথে যত সংগঠন সামঞ্জস্যপূর্ণ, সেগুলির কোনোটিতেই ছাত্র ইউনিয়নের যারা নেতাকর্মী তারা যাওয়াটা সমস্যাজনক না, আনলেস তারা ওই সংগঠনের হয়ে ছাত্র ইউনিয়নকে প্রভাবিত করার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে আপনাদের সেই যে একটা সম্পর্ক ছিল সিপিবির সাথে, সেটা একটু শিথিল হয়েছে। আপনারা অটোমেটিক্যালি এখন সিপিবিতে যাচ্ছেন না, আপনারা স্বাধীনভাবে অন্যান্য দলও চুজ করতে পারছেন বা চুজ করছেন, যতক্ষণ না আদর্শিকভাবে সেই দল আপনাদের আদর্শের সাথে মিল রাখছে। আমি যদি এটাকে একটু হিস্টোরিসাইজ করি, যে আসলে 60-এর দশক বা 70-এর দশকেও তো আসলে অনেক মানুষ ছিলেন যারা ছাত্র ইউনিয়ন করে ন্যাপ করতেন। সো যেরকম কমিউনিস্ট পার্টিতে হচ্ছে কমিউনিস্ট পার্টির প্রচুর লোকজন করতেন ছাত্র ইউনিয়নের, তেমনি ন্যাশনাল আর্মি পার্টি যেটা ন্যাপ, মোজাফফর আহমেদের ন্যাপ, সেই ন্যাপেও কিন্তু ছাত্র ইউনিয়ন থেকে অনেক মানুষজন যেত। ন্যাপের আপনি জানেন আলাদা ছাত্র সংগঠন ছিল না। তো এখন বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে ধরেন এনপিএ বা যে কোনো একটা সোশ্যাল ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, সেটাতেও আসলে একইভাবে যাওয়ার যে সুযোগ, সেটা থাকাটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা খুবই ইউনিক। তবে যেই সেন্সে এটা ইউনিক সেটা হচ্ছে যে আসলে এনপিএর যেই নেতৃত্বস্থানীয় মানুষরা, তাদের মধ্যে অনেকেই আছেন যারা ছাত্র ইউনিয়নের নেতৃত্বস্থানীয়। সো সেটা আসলে সত্যিকার অর্থে একটা মানে কি বলবো, একটা পোটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা ছাত্র ইউনিয়নের জায়গা থেকে এটা কীভাবে নেভিগেট করতে পারি কেন্দ্রীয় কমিটির জায়গা থেকে, সেই সংক্রান্ত প্রস্তুতি চলছে। তবে হ্যাঁ, এটা সত্য যে আসলে যদিও গঠনতান্ত্রিকভাবে ছাত্র ইউনিয়নের সদস্যদের সবসময় কমিউনিস্ট পার্টির বাইরে যে কোনো সংগঠন করার, যদি সেটা বামপন্থী বা সেটা প্রগতিশীল সংগঠন হয়, সেটা করার অধিকার ছিল, সেটা কখনো ভাবে করে প্র্যাকটিসড হয়নি। এটা একটা খুবই নতুন ঘটনা এবং আমার কাছে মনে হয় যে আসলে খুবই সুখকর ঘটনা যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একদল মানুষ আসলে নতুন করে কোনো একটা পলিটিক্যাল ভেঞ্চারের সঙ্গে যুক্ত হচ্ছেন। আচ্ছা, এই নতুন পলিটিক্যাল ভেঞ্চার বলতে হয়তো আপনি এনপিএ কে বোঝাচ্ছেন, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। তো এখানে আমরা দেখছি যে আপনারা 101 জনের নাম বোধহয় প্রকাশ করেছেন, এবং সেটা কোনো নেতা বা এইভাবে না, আপনারা অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাম প্রকাশ করেছেন, যেটা আর কি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন জিনিস। তো এখন এই এনপিএতে যারা জয়েন করেছে, যারা প্রথমেই মানে ফাউন্ডিং মেম্বার যারা, তাদের সবার মধ্যে কি চিন্তাধারা একটা মিল আছে? কি ধরনের, মানে আপনাদের এই চিন্তাধারা বা আপনাদের যে আদর্শ, সেটার ভিত্তিটা কি এই এনপিএর, মানে ছাত্র ইউনিয়নের বাইরে? এনপিএ আসলে মূলত এখানে নানান রকম মানে চিন্তাগত ডাইভার্সিটির লোকজন আছে, সেখানে নানান রকম চিন্তার ফারাকও আছে, কিন্তু যেই মৌলিক সূত্রটা ধরে আমরা আসলে এক জায়গায় হয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশের যে অভ্যুত্থানটি হয়েছিল 2024-এ, সেই অভ্যুত্থানটি তার পূর্ববর্তী অভ্যুত্থানগুলোর মতোই মূলত শ্রমিক শ্রেণীর মানুষ, মেহনতি মানুষ, ছোট ব্যবসায়ী, সাধারণ মধ্যবিত্ত মানুষ, এদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই তৈরি হয়েছিল বা তাদের ত্যাগের মধ্য দিয়ে আসলে অর্জিত হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আসলে যেই সরকার এসেছে, সেই সরকারে অনেক আপনার সংস্কারের কথা হয়েছে, নানান আলাপ হয়েছে, কিন্তু সেই শ্রমজীবী মানুষের যে ভাগ্য, সেই ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। মধ্যবিত্তের যে ভাগ্য, সেই ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। বৃহত্তর যে সাধারণ মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তো সেখানে আসলে অর্থনৈতিক মুক্তির যে প্রশ্ন, সেই প্রশ্নকে সামনে রেখে আমরা একটা রাজনীতি করতে চেয়েছি, এবং আমরা চেয়েছি এখানে যে প্রথাগত প্রগতিশীল রাজনীতি, যে এখানে বিপ্লবী কমিউনিস্ট রাজনীতি, যা প্রধানত একটা বিপ্লবকে সংগঠিত করার চেষ্টা হিসেবে তার পার্টিকে ফাংশন করায়, আমরা আসলে সেভাবে একটা পার্টি বানাতে চাই না। আমরা এমন একটা পার্টি বানাতে চাই যেটা ইলেকটোরাল পলিটিক্স করবে, নির্বাচনী গণতন্ত্রের অংশ হবে, এবং নির্বাচনী গণতন্ত্রকে কিভাবে বাংলাদেশের যেই মার্জিনালাইজড মানুষ, যে প্রান্তিক মানুষ, যে মজলুম, তার পক্ষে কাজে লাগানো যায়, সেই চেষ্টা বা সেই প্রয়াসের অংশ হবে। এখন তারপরও নানান রকম বোঝাপড়াগত তফাৎ তো রয়েছেই, কিন্তু আমরা সবটা মিলিয়ে যেখানে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা কি পলিসি সলিউশন অফার করতে পারি, কি সমাধান বা কি প্রকল্প হাজির করতে পারি, যার মধ্যে দিয়ে আসলে এই বুর্জুয়া গণতন্ত্রের যেই ফ্রেমওয়ার্ক বা রূপরেখা, তার মধ্যেই প্রান্তিক মানুষের যে জীবনমান, তা বদলানোর একটা সমাধান আমরা হাজির করি। তাহলে এনপিএ এই মুহূর্তে অনেকে বলছেন যে এনপিএ একটা অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মের মতো, এটা একটা নামই তার, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। কিন্তু আপনাদের চিন্তাধারা হচ্ছে যে এইটার উপর ভিত্তি করেই আপনারা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করবেন, যেটা নির্বাচনী রাজনীতি করবে। তো সেটা করা কতটা ডিফিকাল্ট বা কতটা সহজ হবে? বাংলাদেশে তো যাই গঠন করা হয় সেটাই ভাঙা শুরু করে, মানে খুব শিগগিরই সেটা মানে ভাঙন সৃষ্টি হয়। তো সেখানে আপনাদের মধ্যে যে কোহেশনটা কিরকম হবে রাজনৈতিক দল যখন গঠন করবেন?
আমার কাছে মনে হয় এটা খুবই ডিফিকাল্ট হবে, খুবই চ্যালেঞ্জিং হবে, শুধু আমাদের জন্য না। আসলে বাংলাদেশে খুব কম রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে এমন রাজনৈতিক দল হয়ে উঠতে পেরেছে যে রাজনৈতিক দলটি আসলে যার একটা সার্বজনীনতা আছে, বা যেটা সারা দেশ জুড়ে আছে, বা যাদের সব জায়গাতেই মোটামুটি একটা মানে ফ্রেমওয়ার্ক বা বেইস রয়েছে। তো 18 কোটি মানুষের দেশ, সেখানে যদি আমি আসলে একটা রাজনৈতিক দল হতে চাই, তাহলে আমার গ্রাসরুটস পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে, এবং সেটার জন্য আসলে শুধুমাত্র তাত্ত্বিক বোঝাপড়া যথেষ্ট না, তার জন্য অনেক সংগঠক লাগবে। এখানে যারা এসেছেন তাদের মধ্যে প্রাইমারিলি অনেকেই আপনার সংগঠক, মানে অ্যাক্টিভিস্ট, কোনো বড় কোনো কখনো সংগঠনের সাথে সেভাবে করে যুক্ত থাকেননি। তো সেই সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জ তো আছেই। জনগণের সাথে জনগণের ভাষা বোঝা, জনগণের ভাষায় কথা বলতে পারা, জনগণকে সম্পৃক্ত অনুভব করাতে পারা, এবং একই সঙ্গে একটা আদর্শগত অবস্থান ধরে রেখে সবথেকে বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীকে কীভাবে এর সাথে সম্পৃক্ত করা যায় সেইটা চিন্তা করা। সেই জায়গা থেকে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে আমরা যারা নেমেছি, আমরা এই চ্যালেঞ্জগুলো আছে জেনেই নেমেছি, এবং এই ভরসায় নেমেছি যে বাংলাদেশে একটা প্রগতিশীল, কি বলবো, গ্রহণযোগ্য রাজনৈতিক দল প্রচণ্ড প্রয়োজন। সেটা না হলে আসলে বাংলাদেশের যে রাজনীতি, সেই বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অতি দক্ষিণপন্থী শক্তিগুলি কীরকম ভয়াবহতা সৃষ্টি করেছে সারা দেশ জুড়ে। কিন্তু সেই আসলে অতি দক্ষিণপন্থী শক্তিগুলোর বিরোধিতা করা যথেষ্ট না, আমাদেরকে কোনো একটা বিকল্প হাজির করতে হবে। আমাদের প্রকল্প কি? তারা আফগানিস্তান বানাতে চায়, এটা তাদের প্রকল্প। সেই প্রকল্প আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। মানে তারা বাংলাদেশটাকে কেমনভাবে দেখে, তারা বাংলাদেশটাকে কি বানাতে চায়, সেটা তারা স্পষ্ট ভাষায় বলছে, বা সেই প্রকল্পটা বা সেই রূপরেখাটা তারা মানুষকে হাজির করতে পারছে। এখন আমরা এমন একটা মুহূর্তে বসে আছি যেখানে নব্য উদারবাদী অর্থনীতি ভেঙে পড়ছে, এবং জনগণের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস ক্রমাগত আরও ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তে আমি যদি একটা অর্থনৈতিক বিকল্প বা অল্টারনেটিভ না দেখাতে পারি মানুষকে, তাহলে মানুষজনের কিন্তু এই ধরনের মানে অতি দক্ষিণপন্থী যে প্রবণতাগুলি, সেগুলিতে সাবস্ক্রাইব করার সম্ভাবনা তা অনেক বেড়ে যায়। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতি সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ এটা অনুভব করছেন। তাদের সেই উদ্বেগকে এবং তাদের সেই রকম একটা পরিস্থিতি ঠেকানোর জন্য তাদের যে কর্মস্পৃহা, সেটিকে যদি আমরা আমাদের কাজের সাথে সম্পৃক্ত করতে পারি, আমরা যদি সেরকম একটা সর্বোচ্চ সংখ্যক মানুষের সাথে নিজেদেরকে একীভূত করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা অচিরেই এমন একটা রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক শক্তি নির্মাণ করতে পারবো যা বাংলাদেশে বৃহত্তর অর্থে প্রগতিশীল যেই চিন্তা চেতনাগুলি, সেগুলিকে ইলেকশনে, ব্যালটে একটা ভয়েস বা কণ্ঠস্বর দেবে। আমরা বাংলাদেশে দেখি যে আবেগ অনেকটা কাজ করে রাজনীতিতে। একদিকে আপনি যে ধর্মের কথা বলছেন, যে ধর্মভিত্তিক দক্ষিণপন্থী দল, তো তারা ধর্মটা একটা আবেগ হিসেবে কাজ করে মানুষের মধ্যে, এবং তারা ওই ধর্মীয় শাসনের একটা পরিকল্পনা বা ভিশন নিয়ে হাজির হচ্ছে। অন্যদিকে আরেকটা আবেগ হচ্ছে মুক্তিযুদ্ধের আবেগ, বাঙালি কালচার, সংস্কৃতির আবেগ। তো এই সব আবেগের মধ্যেই তো বাংলাদেশের রাজনীতি উঠে নামে। তো সেখানে আপনি যদি বলেন যে আপনারা একটা তাত্ত্বিক প্ল্যান নিয়ে আসবেন, যেটা আর কি অর্থনৈতিক মুক্তির বা অর্থনৈতিককে আরও সাম্যবাদী করার প্ল্যান, তো সেটা জনগণের মনটাকে কাটতে পারবে কিনা? কারণ সেখানে তো একটা ইমোশনের অভাব। আমার কাছে মনে হয় সেটা আমার কাছে মনে হয় যে সেটা খুব বড় সংকটের জায়গা হবে না, কারণ দারিদ্র্য বা অভাব একটা নিজেই একটা খুব বড় আবেগের জায়গা। আপনি দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে মানে বাংলাদেশের মতো দেশগুলোতে দারিদ্র্য বিক্রি করারও প্রবণতা আছে। যে রাজনৈতিক নেতা ধরেন কোটি টাকার মানে ম্যানশনে ঘুমায়, নির্বাচনের আগে সে যে আসলে খুব সাধারণ মানুষের লোক, সে যে আসলে খুবই ছাপোষা জীবন যাপন করে ইত্যাদি পোর্ট্রে বা প্রদর্শন করার চেষ্টা করে। এটা থেকে যেটা বোঝা যায় যে আসলে আপনি যদি বা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতেও আপনি দেখেন না, দারিদ্র্যকে বা এখানে যেই দারিদ্র্যের যে গ্লানি, সেটিকে নানানভাবেই আবেগাপন্নভাবে উপস্থাপন করা যায়। কাজে আমার কাছে মনে হয় না যে আসলে কারণ সব থেকে বড় ইউনিভার্সাল আবেগ তো আসলে খাবার না পাওয়ার যন্ত্রণাই, এর থেকে বড় ইউনিভার্সাল আবেগ তো নাই। তো সেই জায়গা থেকে আসলে যদি বিশ্বজনীন মানে আবেগের জায়গা বলেন যে আমরা আবেগের প্রশ্নে মানুষকে কানেক্ট করতে পারবো কিনা, আমার বিশ্বাস সেটা আরও ইজিয়ার কাজটা হবে, কঠিন কাজটা হবে সেই সমাধানটা অফার করা। আমি সংকটটা বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন, কিন্তু সংকটের সমাধান মানুষ দিতে পারছেন না এই কাঠামোর মধ্যে দাঁড়িয়ে। তো সেই সমাধান দেওয়াটাই কঠিন কাজটা হবে বলে আমার কাছে মনে হয়। আমাদের কঠিন কাজটা আসলে পলিসিগত জায়গাতেই হবে। তাছাড়া আমাদের এখানে যে মানুষরা সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যেই, তারা অনেকেই খুব ভালো বক্তা, তারা অনেকেই মানুষের সাথে আবেগের যেই পর্যায়ে, সেই পর্যায়ে কানেক্ট করতে বা মানে
একীভূত বোধ করাতে সক্ষম। এবং আমার ধারণা যে পরবর্তীতে আমরা যেসব মানুষজন ইতিমধ্যে আমাদের 1400-1500 মতো অ্যাপ্লিকেশন পড়েছে যারা হচ্ছে সংগঠিত হতে চাচ্ছেন, তো আমার ধারণা এখানেও আমরা মানে আরও জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আস্তে আস্তে বাড়তে থাকলে এরকম অনেক মানুষ পাবো যারা মানুষের সাথে আবেগের জায়গায় কানেক্ট করতে পারেন। কিন্তু ওই যে আবারও বলি যে আসল কাজ বা আসল কঠিন জিনিসটা হচ্ছে তাকে একটা সমাধান অফার করা। কারণ মানুষ আবেগাপন্ন, এটা যেমন সত্য, দেখেন বাংলাদেশের মানুষ এত আবেগাপন্ন, কিন্তু বাংলাদেশের মানুষ যখন ভোট দিতে যায় সে কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যালি ভোট দেয়। তার মানে বোঝা যায় যে সে যে আসলে মানে সে ওই যুক্তিবোধ বা বিশ্লেষণের জায়গাগুলো থেকেও সে কিন্তু পলিটিক্যাল অপারেটিভের কাজ করে, পলিটিক্যাল এজেন্টের কাজ করে। যেমন অনেক সস্তা আবেগকে বাংলাদেশের রাজনীতিতে পুঁজি করা হয়েছে, এটা সত্য, তেমনি আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষকে যদি তার রুটি রুজির প্রশ্নে একটা সমাধান দেখানো যায় এবং এটা বিশ্বাস করানো যায় যে এই সমাধানটা আমাদের পক্ষে সামষ্টিকভাবে অর্জন করা সম্ভব, তাহলে প্রচুর মানুষকে অনায়াসেই সম্পৃক্ত করা যাবে। আমরা দেখেছি যে বাংলাদেশে বড় বড় ঘটনার পর নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থান হয়, যেমন 72 সালে আমরা দেখলাম জাসদের উত্থান, কিন্তু জাসদ সেভাবে টিকতে পারলো না। 2018 সালে আপনার যে কোটা বিরোধী আন্দোলন, সেটার পরে আমরা দেখলাম গণ অধিকার পরিষদ নামে একটা সংগঠন তৈরি হলো, এবং অনেকেই ভেবেছিলেন যে গণ অধিকার পরিষদ হয়তো একটা জায়গা করে নিতে পারবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সেই জায়গাটা হয়তো নিজেরাও চায় না, কারণ তারা বিএনপি নমিনেশনের জন্যই বেশি ব্যস্ত হয়ে গেছে। তারপরে 2024-এর পরে আমরা দেখলাম এনসিপির উত্থান, কিন্তু এনসিপিও কিংস পার্টির তকমা মাথায় নিয়ে খুব একটা অগ্রসর হতে পারছে না। তো সেই প্রেক্ষাপটে আপনারা যেই চিন্তা ভাবনা নিয়ে আসছেন আপনার দল হিসেবে, আমি এখন ওই পাবলিক অ্যাপিলের কথা বলছি না, দল হিসেবে, সংগঠন হিসেবে অন্যরা যেটা করতে পারেনি আপনারা সেটা করতে পারবেন, এই আত্মবিশ্বাসটা আপনাদের আছে? আপনার কথা শুনেই বুঝতে পারছি, কিন্তু এই আত্মবিশ্বাসটা কোত্থেকে আসছে? আপনি কেন মনে করছেন যে দল হিসেবে, সংগঠন হিসেবে আপনারা সাকসেসফুল হবেন যখন নতুন দল করার চেষ্টা করেছে তারা সাকসেসফুল হয়নি নানা কারণে? দেখুন, প্রথমত হচ্ছে যে জাসদ সফল হয়নি বা জাসদ আসলে ফাংশনিং ছিল না, এই অ্যাসেসমেন্টের সাথে আমি খুব বেশি একমত না। কেন একমত না? যে হয়তো 2000-এর পরবর্তীতে তারা যখন আওয়ামী লীগের সঙ্গে একীভূত হয়ে নিজের রাজনৈতিক শক্তি মানে পুরোটা খর্ব করেছে, নিঃশেষ করে দিয়েছে, সেটা আলাদা কথা 2008-এর পরে। কিন্তু আপনি দেখেন 2008 পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে একটা রোল প্লে করেছে। তারা, আপনি 70-এর দশক থেকে দেখবেন যে প্রচুর জাসদের নেতা আছে যারা জিয়াউর রহমানের সময় অত্যাচারিত হয়েছেন, যারা এরশাদের সময় অত্যাচারিত হয়েছেন, এবং যারা থ্রু আউট দ্য 90s তাদের যে লড়াই, সে লড়াই চালিয়ে গিয়েছেন। তো আসলে আমি এই অ্যাসেসমেন্টের সাথে একমত না যে জাসদ একটা রাজনৈতিক দল যদি 20-25 বছর একটা ফাংশনিং ভূমিকা রাখে, সেটা আমি বৃহত্তর বিচারে, রাজনৈতিক বিশ্লেষকের বিচারে অন্ততপক্ষে ব্যর্থ হিসেবে ধরতে চাই না। আর বাকি যে অর্গানাইজেশনগুলোর কথা বললেন, যে নুরুল হক নূরের সংগঠন, গণ অধিকার পরিষদ বা এনসিপি, আমার কাছে মনে হয় যে মূল ব্যর্থতাটা এই জায়গা থেকে এসেছে যে এখানে একটা জিনিসকে দ্বান্দ্বিকভাবে আমাদের মানে নেভিগেট করতে হবে। সেটা হচ্ছে যে একদিকে আমি বৃহত্তর সংখ্যক মানুষকে আমার সংগঠনের সঙ্গে সংযুক্ত করতে চাই, আমি চাই না যে এটা ভাই ব্রাদারদের ক্লাবে পরিণত হোক। আবার একই সাথে আমার কিছু আদর্শিক সীমারেখা টানার প্রয়োজন আছে, যে আমার মধ্যে নানান রকম মত দ্বিমত থাকবে, কিন্তু সেটা কতটা, কোন কোন প্রশ্ন। ধরেন আমার সংগঠনে আমরা খুব ক্লিয়ারলি বলি, আমাদের সংগঠনে প্রচুর ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের লোক আছেন, মাদ্রাসা থেকে পড়ে এসেছেন এমন মানুষ আছেন, আবার একদম আপনার কী বলবো হাইপার লিবারাল বিভিন্ন ইনস্টিটিউশন থেকে এসেছেন, এরকম মানুষ আছেন। কিন্তু কমন জায়গা হচ্ছে যে এরা সবাই ইউনিভার্সালিস্ট, অর্থাৎ এরা সাম্প্রদায়িকতা দ্বারা, জাতিবাদী বিদ্বেষ দ্বারা ইত্যাদি দ্বারা প্রভাবিত না, বা তাদের রাজনীতির মোটিভেটিং ফ্যাক্টর এগুলা না। তাদের এক ধরনের একটা সার্বজনীনতার বোধ আছে। এখন অনেকে হয়তো ডিরেক্টলি কমিউনিস্ট, অনেকে হয়তো কমিউনিস্ট না, অনেকে হয়তো আসলে সোশ্যাল ডেমোক্র্যাট, অনেকে আছেন হয়তো সোশ্যাল ডেমোক্র্যাটও না, এক ধরনের উদারবাদী, কিন্তু একটা মৌলিক বোঝাপড়ার একটা গণ্ডি সেট করা। সো আমার কাছে মনে হয় যে আমি নিশ্চিত না আমরা পারবো কিনা, কোনো কিছু এরকম নিশ্চিতভাবে বলা ঠিক না, কিন্তু আমরা যে চেষ্টাটা সামনের দিনে করব সেটা হচ্ছে কিভাবে করে নিজেদের আদর্শিক প্রশ্নে কিছু কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ঠিক রেখে সব থেকে বেশি নিজেদেরকে এক্সপ্যান্ড করা যায়। এবং আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কীভাবে রাজনীতির যে আমার যে ভাষা, সেই ভাষাকে জনগণের মধ্য দিয়ে নিয়ে আসা যায়, যে আমি যেটা ভাবছি বা আমি যেটা চিন্তা করছি সেটা জনগণকে দিয়ে চিন্তা করানো যায়, বা জনগণের মধ্যে সেই ভাবনাটাকে পুশ করা যায়। তো আমার কাছে মনে হয় যে আসলে নুরুল হক নূরদের সংগঠন বা হচ্ছে নাহিদ ইসলামদের সংগঠন, ওনারা ওনাদের মতো অনেক বড় ভূমিকা পালন করেছেন নানান সময়ে,
কিন্তু মৌলিক সংকটের জায়গা যেটা, সেটা হচ্ছে আমার আইডেন্টিটিটা কি। আমি যদি আমার আইডেন্টিটিটা চিন্তা না করে রাখতে পারি, আমি কে, এটা যদি আমার একটা নিজের কাছে ক্লিয়ার আইডেন্টিটি না থাকে, তখন যেটা হয় যে রাজনীতির তোড় যেদিকে যায় আমরা সেদিকে ভাষা শুরু করি। আজ এই তোর যাচ্ছে তো আমি এই দিকে ভাসলাম, কাল অন্য তোর যাচ্ছে আমি অন্য দিকে ভাসলাম। এটা করতে গিয়ে যেটা হয় যে যেহেতু কোনো আইডেন্টিটি তার দাঁড়ায় না, ফলে বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে তার ভেঙে যাওয়ার বা তার অন্য কোনো বড় সংগঠনের পেটের ভেতর চলে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা বৃদ্ধি পায়। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন, এই বিষয়ে আমাদের যে বিশ্লেষণ তা তাদের থেকে অপেক্ষাকৃত বেটার বা অনেক বেশি অবজেক্টিভ। এবং আমাদের মনে হয় যে আমরা আসলে ওই সুবিধাবাদের ফাঁদটায় না পড়ার জন্য আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিব। দ্রুততম সময়ে লোক গ্যাদার করতে গিয়ে আমি কোনো রকম স্কুলিং ছাড়া, কোনো রকম চিন্তাভাবনা ছাড়া সকল লোককে সম্পৃক্ত করে ফেলবো, এই কাজটা যেমন আমরা করব না। আবার প্রথাগত বামপন্থী শক্তিগুলোর মতো যে মানে আমার একেবারে তাকে একদম মানে কি বলবো মার্ক্সবাদে ডক্টরেট করে আসতে হবে বা সোশ্যাল ডেমোক্রেসির কোনো তাত্ত্বিকের মানে থিওরিতে ডক্টরেট করে আসতে হবে, এই ফাঁদেও আমরা পড়ব না। আমরা একটা কমন রাজনৈতিক বোঝাপড়া নিয়ে ওই বোঝাপড়ার প্রশ্নে অটল থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষকে এক জায়গায় করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট। এখন আমরা সফল হইতেও পারি, ব্যর্থ হইতেও পারি, দ্যাট টাইম উইল টেল। আপনি তো উদারপন্থী শব্দটা ব্যবহার করেছেন আপনার কথায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নতুন রাজনৈতিক দল আপনার কতটুকু উদারপন্থী হতে পারবেন, আপনাদের উদারতা কতদূর যাবে? যেমন ধরুন পশ্চিমা বিশ্বে আমরা দেখি যে এখন বাম উদারপন্থী যারা আর কি, লেফট লিবারাল, তাদের একটা ফিলসফি এখন আছে, সেটা অর্থনীতির বাইরে, এটা সামাজিক, এটা আইডেন্টিটি, কালচারাল। সেখানে সমকামিতা, তারপরে ট্রান্সজেন্ডার অর্থাৎ মানে লিঙ্গ পরিবর্তনের অধিকার, সেগুলো তাদের আইডিওলজির একটা স্ট্রং বড় অংশ হয়ে গেছে, এবং যেটার ফলে সমাজে অনেক বিভেদ সৃষ্টি হয়েছে। তো আপনারা কি ওই আপনাদের উদারতা কি এই পশ্চিমা বিশ্বের বাম উদারপন্থীদের ওই পর্যায়ে যাবে, না আপনি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটটা বিবেচনা করে আপনাদের নীতি নির্ধারণ করবেন? একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু প্রধানত যখন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করব, আমাদের মূল ফোকাসটা আমরা অর্থনীতিতে রাখবো, এই জন্য যে যারা পুঁজিবাদের মানে জাতাকলে পিষ্ট যে মানুষ, যে জনগোষ্ঠী, তাদের মধ্যে বিভাজনের নানান সূত্রপাত ঘটে এরকম বিভিন্ন সামাজিক প্রশ্নকে কেন্দ্র করে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইমারি ফোকাসটা আসলে সবসময় অর্থনীতির উপরে থাকবে। কিন্তু তার মানে এই না যে আমরা সামাজিক প্রশ্নগুলোকে এড়িয়ে যাব, আমরা অবশ্যই সামাজিক প্রশ্নগুলোকে ডিল করব। কিন্তু সেখানে আমরা যেমন জনতুষ্টিবাদিতার জন্য কোনো প্রান্তিক জনগোষ্ঠীকে বাসের নিচে চাপা ফেলে দিব না, একই সঙ্গে আমরা আবার পশ্চিমা দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমাদের সমাজকে পাঠও করার চেষ্টা করব না। আমাদের এইখানে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর যেই বৃহৎ ইতিহাস আছে, এবং আমাদের এখানে প্রান্তিক জনগোষ্ঠীগুলির মূল সমাজে ইন্টিগ্রেটেড হওয়ার যেই মানে দীর্ঘ ঐতিহ্য আছে, সেটাকে কিভাবে করে রাজনীতিতে ভাষা দেওয়া যায় আমরা খুব সম্ভবত সেই চেষ্টাই করব। কিন্তু এটা নিয়ে আমার পক্ষে খুব অথরিটি নিয়ে কিছু বলা সম্ভব না, কারণ আসলে ট্রান্স ইস্যু বা LGBTQ রাইটস এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মের যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনায় আসে নাই। কিন্তু আমরা এটা বলতে পারি যে হচ্ছে আসলে যে কোনো মানুষকে প্রাইমারিলি মানুষ হিসেবে গণ্য করা, এটা তো থাকবেই, কিন্তু একই সঙ্গে সামাজিক যেই মানে কি বলবো রীতিনীতি আছে, সেই সামাজিক রীতিনীতির প্রতি এক ধরনের একটা সম্ভ্রমবোধ রেখেই আমরা যে কোনো পলিসি আপনার মানে প্রপোজ করব। কিন্তু সেটা আসলে এই পার্টিকুলার কোয়েশ্চেনে কী হবে আমরা জানি না। তবে আমাদের মনে হয় যে আসলে বাংলাদেশের সকল ধরনের প্রান্তিক জনগোষ্ঠী, আপনি তো একটা পার্টিকুলার ধরনের কথা বললেন যারা হচ্ছে লৈঙ্গিক প্রান্তিক জনগোষ্ঠী, এবং তারও একটা নির্দিষ্ট অংশ। আমি যদি এভাবে বলি যে ধরেন হিজড়াদেরকে আপনি আসলে ইংলিশে কীভাবে টার্মিনোলজি দিবেন সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, এবং এদিকেও এদেশের অতি দক্ষিণপন্থীরাও সেটাকে নানানভাবে ক্যাশ করার চেষ্টা করে। কিন্তু হিজড়ারা তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানে আমাদের সামনে প্রকাশ্য একটা জনগোষ্ঠী। তো সেই জনগোষ্ঠীর তো কোনো অর্থনৈতিক অধিকার নেই বাংলাদেশে, সেই জনগোষ্ঠীর কোনো অর্থনৈতিক অধিকার নেই। তাদেরকে যে হয় ভিক্ষাবৃত্তি নইলে মানে কি বলবো আপনার প্রস্টিটিউশন মানে এর মধ্যে থেকে একটা কিছু বেছে নিতে হয়। তার কারণ আপনি তাকে অর্থনীতিতে জায়গা দিতে পারেন নাই, আপনার তাকে পাসপোর্টে তাকে আলাদাভাবে স্বীকৃতি দিতেই এই কিছু বছর আগে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো তার অর্থনৈতিক এবং সামাজিক যেই মুক্তি, আমি যখন বলছি আমি দেশের অর্থনৈতিক মুক্তি চাই, তখন তার অর্থনৈতিক মুক্তি বাদ দিয়ে তো দেশের অর্থনৈতিক মুক্তি হওয়া সম্ভব না। এবার ফলে আমার হিজড়ার কর্মসংস্থান নিয়ে কথা বলতে হবে, হিজড়া সম্প্রদায়কে কিভাবে বাংলাদেশের মূলধারার অর্থনীতিতে অ্যাকোমোডেট করা যায় তাই নিয়ে কথা বলতে হবে, কিভাবে সামাজিক যেই পরিসর, সেই সামাজিক পরিসরে
তাকে অন্তর্ভুক্ত করতে হয়, তাই নিয়ে কথা বলতে হবে। তো আমি যখন ওই লড়াইটা করব, ওই লড়াইয়েরও তো আসলে মৌলিক জায়গাটা তার অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তির জায়গাতেই হবে। এখন সেটা আসলে পশ্চিমে যে তর্কগুলো খুবই প্রমিনেন্ট, আমরা আসলে হুবহু সেই তর্কগুলোকে বাংলায় নিয়ে আসার বা বাংলাদেশে সেইভাবে তর্ক করার বা সেই ফ্রেমে তর্ক করার পক্ষপাতী না। কিন্তু একই সঙ্গে এই কথাটাও আমি ইকুয়ালি এমফেসাইজ করতে চাই যে মানবাধিকারের যে প্রশ্ন, সেই মানবাধিকারের প্রশ্নেও আমরা আবার জনতুষ্টিবাদী হব না। এমন না যে আমি নির্বাচনী গণতন্ত্রের মুখে নির্বাচনী গণতন্ত্র করতে চাই বলে আমি ও বাবা এই প্রশ্ন তো কথা বলা যাবে না, ওই প্রশ্ন তো কথা বলা যাবে না করে মুখ ফিরিয়ে থাকবো। আমি অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তিক জনগোষ্ঠী, তা সে জাতিগত হোক, লিঙ্গগত হোক বা যে কোনোভাবে হোক, যে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর যে অধিকার, সেই অধিকারের পক্ষেই থাকবো। তবে অবশ্যই সেই বোঝাপড়াটা এইখানকার যে দীর্ঘদিনের অ্যানথ্রোপোলজি বলেন, হিস্ট্রি বলেন, তার নিরিখে পশ্চিমের বিভিন্ন রকম সেট করে দেওয়া টার্মস এবং কনোটেশনের মধ্যে থেকে না। এটা বেশ পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, আমি বর্তমানে ফিরে আসি। গত কয়েক মাস ধরে আপনার কিছু সংস্কার নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন সেক্টরে। 6টা সংস্কার কমিশন কাজ করেছে এবং তারপরে ঐকমত্য কমিশন মূলত সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ করলেন। সেই প্রক্রিয়া আপনারা যুক্ত ছিলেন না, এনপিএ তো তখনও এক্সিস্ট করে নাই। তো আপনারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা, আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে সংস্কার প্রক্রিয়া যেভাবে হলো এবং যেভাবে এটা বাস্তবায়ন করার মানে প্রয়াস চলছে, এই জুলাই সনদ করে গণভোট করে, এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? আপনারা কি মনে করেন যে এইটা সঠিক পথে আগাচ্ছে? আমাদের কাছে যেটা আমাদের এটা নিয়ে এখন পর্যন্ত অফিসিয়াল অ্যাসেসমেন্ট হয়নি, তবে আমি যে কয়টা কথা নির্ভয়ে বলতে পারি সেগুলোর মধ্যে একটা হচ্ছে গণভোটের যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে আমাদের খুবই আপত্তি আছে। এবং সেটা আসলে আপনি আমাকে ব্যক্তিগত মতামত হিসেবে বললেও আমি বলতে পারি, সেটা আপনার এনপি এর বোঝাপড়ার জায়গা থেকেও বলতে পারি, বা আপনি যদি আমার ছাত্র সংগঠনের বোঝাপড়ার জায়গা থেকে জিজ্ঞেস করেন তাহলেও বলতে পারি। সেটা হচ্ছে যে আসলে এইখানে ভোট হ্যাঁ হওয়া উচিত না হওয়া উচিত, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন অল টুগেদার। কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে গণভোট হতে পারে কিনা। ধরেন পশ্চিমে আমি যদি এই গণভোটটার একটা গণভোটে কি হচ্ছে এটা দেখাই পশ্চিমের যে কোনো একটা ইউনিভার্সিটিতে বা পশ্চিমের যে কোনো একটা সরকার, যে কোনো সাধারণ মানুষের কাছেও সে তাজ্জব হয়ে যাবে যে এটা গণভোট কীভাবে হয়। গণভোটের নিয়ম হচ্ছে সরকারের থাকতে হবে নিউট্রাল আরবিট্রেটর, সে দুইটা ক্যাম্পেইনকে ফাইন্যান্স করবে এবং দুইটা ক্যাম্পেইনই যাতে ইকুয়াল পরিমাণ অধিকার বা সুযোগ পায় তার মতামতটা জনগণের সামনে রাখার, সেই সুযোগটা সে পাবে। কিন্তু আমরা বর্তমানকালে কি দেখতে পাচ্ছি, এই গণভোটটাকে বেসিক্যালি ইউনূস সরকারের উপর একটা আস্থা ভোটের মতো করে ব্যবহার করা হচ্ছে। যে আপনি যদি সরকারের গত 1.5 বছরের কাজের বা উপরে সন্তুষ্ট হন, আপনি যদি মনে করেন সরকারের কাজগুলো ঠিক হয়েছে, তাহলে হ্যাঁ ভোট করুন। তো সরকার পুরো রাষ্ট্র কাঠামোকে নিয়োজিত করে ফেলেছে হ্যাঁ ভোটের পক্ষে। এখন এইটা যদি হ্যাঁ ভোটে বিপুলভাবে জয়যুক্ত হয়েও আসে, 5 বছর পর 10 বছর পর, বাংলাদেশে তো রাজনৈতিক হাওয়া ঘুরতে খুব বেশি সময় লাগে না, তো 5 বছর 10 বছর পর যদি রাজনৈতিক হাওয়া ঘুরে যায়, তখন এইটার আসলে আপনার পলিটিক্যাল লেজিটিমেসি কতটুকু থাকবে। আমরা সংস্কার চাই দেখে আমরা এটা নিয়ে বেশি চিন্তিত। যে আমি ধরলাম যে এখানে সংস্কার, কিছু মৌলিক সংস্কার হলো এবং হ্যাঁ ভোট জিতে আসলো, কিন্তু তারপরে আসলে এটার প্রক্রিয়া নিয়ে আজকে না হোক 5 বছর পরে অবশ্যই কথা উঠবে। এই মুহূর্তে কথা উঠছে না, কারণ এখানে প্রক্রিয়াটাকে যারা হ্যাঁ ভোটের পক্ষে তারা ভোটটাকে প্রেজেন্ট করছে এমনভাবে যে যারা না ভোটের পক্ষে তারা হচ্ছে অভ্যুত্থানের বিরুদ্ধে, এবং তারা অভ্যুত্থানের বিরুদ্ধে দেখে ফ্যাসিবাদের দোষর, এই জন্যই তারা না ভোটের পক্ষে দাঁড়াচ্ছে। এখন যারা আওয়ামী লীগের সমর্থক তাদের না ভোট দেওয়ার কারণ অবশ্যই আছে, কিন্তু এ বাদেও অনেকের না ভোট দেওয়ার কারণ আছে। ব্যাপারটা এমন না যে শুধুমাত্র এই কারণেই মানুষ না ভোট দিতে যাচ্ছে। যেমন আমার একটা পার্টিকুলার কনসার্ন আছে, এটা আমি ব্যক্তিগত কনসার্ন হিসেবে বলছি। সেটা হচ্ছে ধরেন এখানে একটা গণভোট হচ্ছে, এই গণভোটে যদি হ্যাঁ ভোট পাস হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার এখানে পরবর্তীতে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া লেজিটিমেট হয়ে যাবে, যে গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন করা যায়। এখন যখন ধরেন আজকে থেকে 5 বছর পরে আর একটা গণভোট আয়োজিত হলো সংবিধানের কোনো কিছু পরিবর্তন করার জন্য, তো তখন তো এই গণভোটটাকে রেফারেন্স বা নিদর্শন হিসেবে ব্যবহার করা যাবে যে গণভোট কীভাবে আয়োজিত হয়। তাহলে তখনও দেখা যাবে যে সরকারের প্রয়োজন কোনো একটা অ্যামেন্ডমেন্ট করার, সে তখন এটা সংসদে পাস না করি এই একইভাবে গোটা রাষ্ট্র কাঠামোকে একটা পক্ষে নিয়োজিত করে, যারা উল্টো পক্ষে বলছে তাদেরকে গাদ্দার ইত্যাদি ইত্যাদি অভিহিত করে একটা হ্যাঁ ভোট পাস করিয়ে নিয়ে আসবে। সো তখন ওই আপনি জানবেন যারা সংগঠন করেছে তারা জানে যে সংগঠনগুলোতে একটা চর্চা আছে যে কোনো দ্বিমত না থাকলে হাততালি দিয়ে পাস করুন। তো গণভোটটা কার্যত দ্বিমত না থাকলে হাততালি দিয়ে পাশ করুনে পর্যবসিত হবে, যে যারা না এর পক্ষে তাদের, বা এক্ষেত্রে না এর পক্ষে অন্য যে কোনো কোনো একটা পক্ষকে আসলে স্টিম রোল করে একরকম
কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হবে। বাংলাদেশে এই মুহূর্তে গণভোটে যেটা হচ্ছে এটা কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, ফলে এইটার রাজনৈতিক বল কতটুকু থাকবে এটা নিয়ে আমরা সন্দিহান। এবং যদি রাজনৈতিক বল না থাকে তাহলে এই গণভোটে হ্যাঁ হইলেও আসলে আমরা অভ্যুত্থানের যে ছোট ছোট প্রাপ্তিগুলি আছে সেগুলিকেও কতখানি প্রোটেক্ট করতে পারবো সেটা কিন্তু আসলে জনগণের আবেগের বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তটাকে ক্রিটিক্যালি চিন্তা করে একটা কনক্লুশনে আসা উচিত। এখানে আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে এই 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নে বলা আছে যে যে 30টা সাংবিধানিক সংশোধনের প্রস্তাব আছে ওখানে জুলাই সনদে, সেগুলোকে পার্লামেন্ট অব্লিগেশন থাকবে পার্লামেন্টের পাশ করা। অর্থাৎ পার্লামেন্ট হয়ে যাবে একটা রাবার স্ট্যাম্প, আমি গণভোটে পাশ করলাম এগুলো, সো আপনাদেরকে এগুলো পাশ করাতেই হবে। এবং তাও কি সিম্পল মেজরিটিতে, 2/3 মেজরিটির প্রয়োজনও নেই পার্লামেন্ট। তো সেটা তো আপনি যেটা বলছেন যে পরবর্তী সরকার তখন আর পার্লামেন্টের ধার ধারবে না, পার্লামেন্ট তখন একটা ঠুটো জগন্নাথ হয়ে যাবে। আমি গণভোটে গিয়ে গণভোট একটা স্টিম রোলার চালিয়ে দিলাম। তাহলে এই সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদের উদ্দেশ্য হচ্ছে যাতে ভবিষ্যতে স্বৈরাচারী ব্যবস্থা পুনর্জীবিত না হয় সেই রাস্তাটা বন্ধ করা। কিন্তু এটা তো বলাই যেতে পারে যে এই যেইভাবে গণভোটটা যাচ্ছে সেটা আবার নতুন স্বৈরাচার বা ওই ধরনের অথরিটারিয়ান একটা শাসন ব্যবস্থা রাস্তা মানে তৈরি করে দিয়ে যাচ্ছে, খুলে দিয়ে যাচ্ছে, উদাহরণ দেখিয়ে দিয়ে যাচ্ছে। মানে এরকম একটা আশঙ্কা আছে না? অবশ্যই, মানে ওনারা যেটা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে গণভোটটা যদি পাস না হয় তাহলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো যদি এইটাই হয় তাহলে মানে আপনি তো গণভোটে অভ্যুত্থান নিয়ে প্রশ্ন করেন নাই, আপনি তাহলে প্রশ্ন করতেন যে হচ্ছে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে বলে আপনি মনে করেন কিনা, কথার কথা। মানে আপনার যদি অভ্যুত্থানটার ভ্যালিডেশন নিতে হয় প্রাতিষ্ঠানিকভাবে, সেটার ফর্ম তো এটা না, আপনি দিয়েছেন কিছু সংশোধনের প্রপোজাল। সেই সংশোধনের প্রপোজাল তো আমার প্রভুত্থান হয়েও আমার পছন্দ না হইতে পারে। তাহলে এই যে এইভাবে যে নির্বাচনটা করা হচ্ছে, তাহলে আমরা বলতেছি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা। যেরকম একটা জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, তেমনি একটা রেফারেন্ডামে দুইটা সাইডের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। আপনি এখন পর্যন্ত কোনো বিতর্ক দেখেছেন বাংলাদেশের কয়টা টেলিভিশনে এই বিতর্ক হয়েছে যে হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে? কোনো হ্যাঁ ভোট ভার্সেস না ভোট ডিবেট হয়েছে? কোনো মানে কোনোভাবে এই ডিসএগ্রিমেন্টগুলোকে প্ল্যাটফর্ম করা হয়েছে না, বরং যারা না ভোট দিচ্ছে তারা নাকি ষড়যন্ত্র করছে, মিডিয়াতে এই ন্যারেটিভ ইউজ করা হচ্ছে। তাহলে না ভোট যদি ষড়যন্ত্র হয়ে থাকে আর হ্যাঁ ভোট যদি জুলাইয়ের পক্ষে হয়ে থাকে, তাহলে আসলে আপনি তো কনসেপ্ট ম্যানুফ্যাকচার করতেছেন, ওইখানে কি লেখা আছে এটা আর গুরুত্বপূর্ণ থাকছে না। পুরো বিষয়টাই জুলাইয়ের আবেগকে কাজে লাগিয়ে কিছু সংস্কারকে আনক্রিটিক্যালি পাশ করানোর চেষ্টা হচ্ছে। এবং এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের প্রত্যেকটা বড় রাজনৈতিক দল শুধুমাত্র জনতুষ্টিবাদের ফাঁদে পড়ে এইখানে হচ্ছে আপনার এই ফাঁদে পা বাড়াচ্ছে। এবং সেখানে খুব ইন্টারেস্টিং দেখেন, বিএনপির অনেক লোকাল লেভেলে কিছু কিছু নেতা না ভোটের পক্ষে কথা বলছেন, এরকম কথা আমাদের কাছে মিডিয়া মারফত আসছে। কিন্তু বিএনপি প্রকাশ্যে না ভোটের পক্ষে অবস্থান নিতে পারছে না বা নিউট্রাল অবস্থানও নিতে পারছে না, তাকে বলতে হচ্ছে যে না আমি হ্যাঁ এর পক্ষে। কেন? কারণ সব রাজনৈতিক দল মেনে নিচ্ছে যে ও আচ্ছা না ভোট দিলে আপনি হচ্ছে জুলাইয়ের বিরুদ্ধে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাক্টিভ রাজনৈতিক দল যদি এই প্রশ্নের স্ট্যান্স না নিতে পারে, যেটা যেই প্রক্রিয়া হচ্ছে সেটা কোনো প্রক্রিয়া না, তাহলে এরা যে নির্বাচিত হয়ে আসুক না কেন, আমি কালকে কিভাবে বিশ্বাস করব যে এরা লেটেস্ট যে জনতুষ্টিবাদ সেটার প্রভাবে প্রভাবিত হয়ে এরকম ভুলভাল সিদ্ধান্ত নিতে থাকবে না, যেগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য লং টার্মে খারাপ, যেটা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক মানে কি বলবো কোনো লেজিটিমেসির বা ডেমোক্রেটিক লেজিটিমেসির কোনো ধার ধারতেছে না, সিম্পলি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছে। এইটা আমাদের জন্য খুব বড় কনসার্নের কোয়েশ্চেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কখনোই কি বিভিন্ন রকম জনতুষ্টিবাদের তোর থেকে বের হয়ে যেই সিদ্ধান্তটা আজকে জনগণ বুঝতেছে না কিন্তু 6 মাস বাদে বুঝবে, সেটার আগাম বার্তাবাহক যদি সে না হইতে পারে, সে নেতা কিভাবে? যে আগাম বার্তা দিতে পারছে না সে তো নেতা না, তার ফলোয়ার হওয়া উচিত। সো এইটা আমাদের জন্য মনে হয় একটা বড় কনসার্ন। আমার কাছে বিএনপির অবস্থানটা একটু গোলমেলে লাগে এই কারণে যে এই জুলাই সনদের অনেক ধারায় অনেক প্রস্তাবে বিএনপির ডিসেন্ট ছিল, অবজেকশন ছিল, কিন্তু সেই অবজেকশন যেগুলো ছিল সেগুলো এখন এই গণভোটে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে, তারা তাদের যেসব ধারা বা যেসব প্রস্তাব তারা নিজেরা অপোজ করেছে সেগুলোর পক্ষে এখন তাদের কথা বলতে হচ্ছে। তো এখন এইসব দেখে আমার মনে হয় যে বিএনপি কি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি মানে সমস্যা হয় কোনো কিছু নিয়ে, নির্বাচনটা নাও হতে পারে, কারণ তারা খুব উদ্গ্রীব যে নির্বাচনটা যাতে হয়। তো সেরকম কোনো আশঙ্কা কি আপনি খেয়াল করছেন যে বিএনপির মনে এই খেয়াল থাকতে পারে যে আমরা যদি সরকারের পথে না যাই গণভোট নিয়ে, তাহলে নির্বাচনটা পিছিয়ে যেতে পারে?
আমার কাছে মানে কোনো একটা রাজনৈতিক দলের মোটিভেশন নিয়ে আমার পক্ষে আউটসাইড ওয়াচার হয়ে কথা বলাটা খুবই ডিফিকাল্ট, তো এর মধ্যে নিয়ে কথা বলবো না। তো আমার কাছে মনে হয় যেটা মূলত হয়েছে সেটা হচ্ছে গণভোটকে একটা ইমানি প্রশ্নে পরিণত করা হয়েছে আর কি, যে আপনি যদি গণভোটে না হন তাহলে আপনি জুলাইয়ে বিশ্বাস রাখেন না। তো বিএনপি ওই গ্যারাকলে পড়তে চায় নাই, তারা শুরুতেই যে না 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 মানে ওই যে হয় না যে হচ্ছে যে ধরেন মানে এটা যাতে আপনার দর্শক অন্যভাবে না নেয় যে কেউ মুসলিম এটা পরিচয় করানোর জন্য সেটা কালেমা পরে একটু শোনায় যে হচ্ছে যে আমি মুসলিম, ব্যাপারটা ওরকম হয়েছে যে হ্যাঁ ভোটের পক্ষে বলে সে একটু দেখাচ্ছে যে হচ্ছে যে হ্যাঁ আমি কিন্তু ভাই অভ্যুত্থানের পক্ষে আছি। বাংলাদেশের রাজনীতি তো এরকম ভার্চু সিগন্যালিংয়ে যে লোক সারা বছর মানে আপনার পশ্চিমা পোশাক পরে ঘরে সে ইলেকশনে 2 মাস আগে হঠাৎ করে একটা টুপি পরে একটা পরে হচ্ছে একটা লেবাস নিয়ে যে আমি ধর্মের পক্ষে আছি এটা বোঝানোর চেষ্টা করে। তো একইভাবে আমি জুলাইয়ের পক্ষে আছি এটা বোঝানোর জন্য বলতে হবে যে হ্যাঁ ভোট দিন। মানে এই রাজনৈতিক ভালনারেবিলিটিটা খুব টেনশনের, যে বড় রাজনৈতিক দলগুলোরও যদি এরকম রাজনৈতিক ভালনারেবিলিটি থাকে, তারা যেটা আমরা তাদের কথায় বুঝতেছি তারা মনে যা বিশ্বাস করে তারা মুখে যদি তা বলতে না পারে, তাহলে আসলে এটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। আচ্ছা, আপনি এই বিষয়টা একটু টাচ করেছেন আপনার আগের কথায়, সেটা হচ্ছে এই আবেগপ্রবণ বিষয় নিয়ে। এবং বাংলাদেশে তো 1971 মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্র গঠন বা জাতি গঠনে মুক্তিযুদ্ধের ভূমিকা, সেটা নিয়ে অনেক বিতর্ক 2024 সালের পট পরিবর্তনের পর শুরু হয়েছে। অনেকে 24কে 71-এর সাথে এক করে দেখছেন, অনেকে বরঞ্চ 24কে 71-এর আগে বসাতে চাচ্ছেন। এবং এই জুলাই সনদে এমনভাবে কিছু জিনিস আছে যেটা দেখে মনে হবে যে জুলাই 24-এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71-এ না। তো আপনার ব্যক্তিগত এবং এনপিএর যা অন্যান্য সহকর্মী আছে আপনাদের, 71 এবং মুক্তিযুদ্ধ তার বিষয়টা নিয়ে আপনাদের চিন্তাধারা কি? 71 বাংলাদেশের বা পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক জীবনের সবথেকে অভিঘাতপূর্ণ ঘটনা। এটার মধ্য দিয়ে আমরা একটা মানচিত্র ক্লেইম করেছি, একটা ভূখণ্ড ক্লেইম করেছি। সেই ভূখণ্ডের শাসন কখনো এর হাতে ছিল, কখনো ওর হাতে ছিল, কোন বিদেশি শাসকের মদতপুষ্ট গোষ্ঠী তার শাসন করেছে সেটা বদলেছে। কিন্তু নো ওয়ান ক্যান ডিনাই যে আসলে এখানে লাখ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে, আরও লাখ লাখ মানুষের কি বলবো আপনার মানে বহু লিভিং ট্রমার মধ্য দিয়ে এখানে একটা বড় রূপান্তর ঘটেছে, যেটার মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষ একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছে। বাঙালি জাতির যে একটা রাষ্ট্রের 1000 বছরের আকাঙ্ক্ষা ছিল, কখনো ভিতরে কখনো প্রকাশ্যে, সেই রাষ্ট্রটা তারা পেয়েছে, সেই স্বাধীন ভূখণ্ডটা তারা পেয়েছে। সো এই ঘটনার সাথে আসলে অন্য কোনো ইভেন্টকে কম্পেয়ারেবল বা তুলনা করার কোনো প্রয়োজন নেই। এই ইভেন্টটা একটা স্বতন্ত্র এবং সবথেকে বৃহৎ ঘটনা আমাদের পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক জীবনে। জুলাইকে আমরা মনে করি যে জুলাইয়ে 71 বিরোধী যারা গোষ্ঠী তারা জুলাইকে এক ধরনের 71কে কাউন্টার করার বা 71-এর গৌরবকে ম্লান করার একটা রাস্তা বা উপায় হিসেবে দেখছে। কিন্তু জুলাই যে সংগঠিত হয়েছে, এই জুলাই সংগঠন জুলাইকে যারা বাস্তবে রূপ দিয়েছে, সেই সাধারণ মানুষদের অধিকাংশ জুলাইয়ে নেমেছিল 1971-এর পক্ষে বা 1971 দ্বারা অনুপ্রাণিত হয়ে। আপনি যত গ্রাফিতি দেখবেন, আপনি যত দেয়াল লিখন দেখবেন, যেমন আমি মোহাম্মদপুর এলাকায় একটা দেয়াল লিখন দেখেছি জুলাই অভ্যুত্থানের আগ পর দিয়ে, যে সাধারণ ছেলেমেয়েরা কোনো রাজনৈতিক দলের না, আপনার দেয়ালে লিখে রেখেছে যে বর্ষাকালেই তো জুইত। এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট থেকে নেওয়া, যে ওই প্রফেসর যখন কথা বলছেন তখন একজন গুপ্ত মুক্তিযোদ্ধা তিনি এরকম তাকে কানে কানে বলছেন যে বর্ষাকালেই তো জুত, মানে মিলিটারিকে ধরা সুবিধা হয়। তো সে সেটা বলছে মানে আপনার এই মনসুন রেভলিউশন, শ্রাবণ বিদ্রোহ অর্থে, যে এই বিদ্রোহটাও তো শ্রাবণে ঘটেছে। তো এইটা তো সে কোনো রাজনৈতিক মানে সে তো কোনো রাজনৈতিক প্রোপাগ্যান্ডার অংশ হিসেবে স্কুলের সামনে লেখে নাই। তার মানে যেই বাচ্চাটা মুক্তিযুদ্ধের গল্প পড়ছে সে বা এরকম অনেক লেখা আপনারা দেখেছেন যে 71 দেখিনি 24 দেখেছি। তার মানে তো এটা না যে সে 71কে খারিজ করছে, বরং যেটা কনভেইড হচ্ছে সেটা হচ্ছে 71ই সে অনুপ্রেরণা, যে অনুপ্রেরণা 24-এর একটা মানে কি বলবো অনুপ্রেরণা হিসেবে, অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। সো 24 বলেন বা 90 বলেন, এগুলাকে আমরা 71-এর কন্টিনিউয়েশন হিসেবেই দেখি। 71-এ যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই, সেই স্বপ্নই আবার আমাদের মধ্যে জাগ্রত হয়েছে দেখে আমরা 24 ঘটিয়েছি। এখানে আনফর্চুনেট ঘটনা হচ্ছে 24 ঘটানোর সময় তাদের সাথে 71 বিরোধী যে রাজাকার অংশ, সেই রাজাকার অংশ নানানভাবে যুক্ত হয়েছিল। ফলে 24কে তারা
চব্বিশ যাওয়ার পরে কালিমা লিপ্ত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করেছে এবং সেটা ঠেকাতে এনসিপি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কিন্তু ৭১ এবং ২৪কে পরস্পরের মুখোমুখি করে দেখার আসলে কোনো সুযোগ নাই। ৭১-এর মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ২৪ হোক, ৯০ হোক বা সামনে যত গণ অভ্যুত্থান হবে, সেই গণ অভ্যুত্থানগুলো ঘুরে ফিরে ৭১-এর যে আমাদের মানে অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই হবে। এই জন্য আপনি দেখবেন যে এনপিএতেও আমাদের যেই মানে গঠনতন্ত্র, সেখানে আমরা সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানে আপনার গঠনতন্ত্রের যেই আপনার সংবিধানের যেই ৩ মূলনীতি, সাম্য, সামাজিক ন্যায় বিচার আর হচ্ছে মানবিক মর্যাদা, এই ৩টাকে কিন্তু আমাদের গঠনতন্ত্রে আমরা জায়গা দিয়েছি। কারণ আমরা মনে করি যে যত লড়াই সেটা ঘুরে ফিরে বাংলাদেশের প্রেক্ষাপটে ৭১-এর কাছেই তার অনুপ্রেরণার জন্য ফিরে যায় এবং ফিরে যাবে। বাংলাদেশের যে স্বাধীনতার যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র ৭১-এর এপ্রিল ১০ তারিখে যেটা পাবলিশ করা হয়েছিল, সেখানে এই ৩টি বিষয়কে মানে স্বাধীনতার লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছিল। পরে তো রাষ্ট্রীয় মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, কারণ ওগুলার মধ্যে দিয়ে এই সাম্য এবং মানবিক মর্যাদা এইগুলা অর্জন করার কথা ছিল, যদিও হয়নি। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের ৭১-এর যুদ্ধ হয়েছে একটা বিষয়ের জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করার জন্য, সেটা অর্জন হয়েছে। ২৪-এ আমার ভিউ হচ্ছে খুব মিনিমালিস্ট, যে এটার দাবি ছিল এক দফা, হাসিনাকে যেতে হবে, হাসিনা চলে গেছে। সো দুই দিকেই কিন্তু আপনার প্রাথমিক লক্ষ্য, মূল লক্ষ্য অর্জন হয়েছে। তারপরে ওটা ধরে আরও অনেক কিছুর আশা মানুষ করেছে, যেগুলা পূরণ হয়নি এখনো। তো এখন আপনাকে আরেকটা বিষয় আমি করতে চাই, প্রশ্ন করতে চাই, সেটা আপনি কিছুটা ব্যক্তিগত, কারণ এটা হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে। আপনি ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং আপনি অনেক ভোট পেয়েছেন, কিন্তু তারপরে আপনি শিবিরের প্রার্থীর কাছে পরাজিত হন। তো শিবিরের প্রার্থীরা ২৫টা না ২৬টা আসনের মধ্যে ২৩টা আসন জিতে নেয় ডাকসুতে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা সভা করতে পারতো না। তো এই যে শিবিরের যে ভাগ্যে যে এই পরিবর্তন, এটা আপনি কি কারণে এটা হয়েছে বলে আপনার মনে হয়? এটা কি শুধু জুলাইয়ের ঘটনার জন্য, না আরও কিছু ব্যাকগ্রাউন্ডে আরও অনেক ফ্যাক্টর কাজ করেছে? আমার কাছে মনে হয় যে তারা যে আসলে মানে একদম ফরমেশন হিসেবে ছাত্রলীগের ভিতরে থেকে অপারেট করেছে এবং তারা যে আসলে একটা গুপ্ততার চর্চা, তো তাদের আসলে সাংগঠনিক চর্চা, শুধু মানে ছাত্র শিবিরের না। আপনি আজকে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম জামাতের যে বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে কথা হচ্ছে, যে তারা সব জায়গায় পাকিস্তানে গুপ্ত রাজনীতি করে এই অ্যাকিউজেশন দিচ্ছে এক পার্লামেন্টারিয়ান। তো এই গুপ্ত রাজনীতির কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যে ধরেন আপনি একদিকে জামাত সারা দেশে নির্যাতিত, নিপীড়িত, জামাতের লোকজনকে ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে, সেই সময়ই শিবিরের মানে যারা নেতা বিশ্ববিদ্যালয়, তারা ছাত্রলীগের ফরমেশনের ভিতরে থেকে ফাংশন করছে। এবং শুধু ছাত্রলীগের ফরমেশনের ভিতরে থেকে ফাংশন করছে এমন না, আপনি দেখবেন যত অ্যাপলিটিক্যাল স্ট্রাকচার রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তার প্রায় সবটা উপরই তাদের এক ধরনের হোল্ড রয়েছে। সেটা আপনি রক্ত দেওয়ার ক্লাব, যে মানে রক্ত দেওয়ার স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো বলেন, বাঁধন বা সাংবাদিক সমিতি বা বিতর্ক সংগঠন, এবং এই অ্যাপলিটিক্যাল স্ট্রাকচারগুলোকে এক ধরনের ম্যানিপুলেট করার মধ্য দিয়ে তারা একটা বিশাল নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ে স্ট্যাবলিশ করতে পেরেছে। এটা ২৪-এর অভ্যুত্থানের আগেই। এই নেটওয়ার্কটা হয়তো প্রকাশ্যে এসেছে শেখ হাসিনার পতনের পরে, কিন্তু নেটওয়ার্কটা অ্যাক্টিভেট ছিল শেখ হাসিনার পতনের অনেক আগে থেকেই। সো এই যে অবকাঠামোটা তারা নির্মাণ করতে পেরেছে ৪০,০০০ শিক্ষার্থীর বিভিন্ন অংশ পর্যন্ত পৌঁছাতে, সেই অবকাঠামোটা তাদেরকে ন্যাচারাল একটা অ্যাডভান্টেজ এনে দিয়েছে। আর একটা সর্বনাশের বড় কারণ হয়েছে ছাত্রশক্তি বা আপনার এনসিপির যেই ব্লক ছিল, তারা একদিকে শিবিরকে লেজিটিমাইজ করেছে, শিবিরকে মানে কি বলবো নর্মালাইজ করেছে শিক্ষার্থীদের মাঝখানে, উল্টো হচ্ছে তারা একই সঙ্গে দুর্নীতি করেছে। এবার দেখেন অ্যাপলিটিক্যালিটির কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে যারা বামপন্থী রাজনীতি করতো বা যারা ছাত্রদলের রাজনীতি করতো, তাদেরকে কিন্তু সমন্বয়ক হিসেবে নেওয়া হয় নাই। সমন্বয়ক হিসেবে নেওয়া হয়েছে ছাত্রশক্তির লোকজনকে, তখন নাম ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি, আর নেওয়া হয়েছে শিবিরের লোকজনকে। গণতান্ত্রিক ছাত্রশক্তির লোকজনকে নেওয়া হয়েছে কারণ ওটা তখন নতুন সংগঠন, কেউ তাদেরকে রাজনৈতিক হিসেবে চিনে না। আর ছাত্র শিবিরকে নেওয়া গেছে বা নেওয়া হয়েছে হচ্ছে কারণ তাদের পরিচয় লুকানো ছিল। এবার এইটার মধ্য দিয়ে তারা যে আসলে অ্যাপলিটিক্যাল, এটাকে কাজে লাগানোর মধ্য দিয়ে সমন্বয়ক হয়ে উঠলো এবং তার পরবর্তীতে অভ্যুত্থানের ফেস হিসেবে তারা পরিচিত হইল।
তো সেই নর্মালাইজেশন প্রক্রিয়াটা তো ছাত্রশক্তি করছে, করার সাথে সাথে তারা আরও কী করছে, তারা ছাত্রশক্তি প্রচুর পরিমাণ মানে এনসিপি ছাত্রশক্তিকে পার্টিকুলারলি এই দোষ দেওয়া ঠিক হবে না, প্রচুর পরিমাণে করাপশন করছে। তখন দেখা গেল সাধারণ শিক্ষার্থীদের কাছে অভ্যুত্থানের নেতা হিসেবে দুইটা গ্রুপ পরিচিত ছিল। প্রাইমারিলি পরিচিত ছিল নাহিদদের কোরামটা, তারাই শিবিরকে পরিচয় করিয়ে দিল যে এরা অভ্যুত্থানে সব থেকে বেশি ভূমিকা রেখেছিল। তারপর দেখা গেল নাহিদদের কোরামটা একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত। তো তখন প্রো অভ্যুত্থান ফোর্স হিসেবে গোটা কনসেন্টটা বা গোটা ন্যারেটিভটা এসে দাঁড়ালো যে তাহলে অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শিবির, অভ্যুত্থানের পক্ষের ভোট হচ্ছে শিবিরের পক্ষের ভোট। এই ক্যালকুলেশনটা বা এই ন্যারেটিভটা এটা তো সারা মানে গোটা কি বলবেন, তো আন্তর্জাতিক মিডিয়া যুক্ত। ধরেন আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন যে সাদিক কায়েম বিষয়ক আপনি আল জাজিরার ডকুমেন্টারিটা তো দেখেছেন, যেটা অভ্যুত্থান বিষয় করা হয়েছে, এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, অবশ্যই সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। আমার কাছে মানে ডকুমেন্টারিটা দেখে মনে হয়েছে এটা হচ্ছে অভ্যুত্থানের মূল নেতা যে সাদিক কায়েম, এটা স্ট্যাবলিশ করার জন্য বানানো, এটাই এই ডকুমেন্টারিটার এজেন্ডা। সো তারা এটা তো শুধু দেশীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে আমরা এখন ইউএসের বিবৃতি দেখতে পাচ্ছি যে জামাতের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। সো এখানে গোটা স্ট্যাবলিশমেন্ট, গ্লোবাল স্ট্যাবলিশমেন্ট এক জায়গায় হচ্ছে আপনার এখানে শিবিরকে নর্মালাইজ করা, শিবিরকে একটা মজলুম হিসেবে পোর্ট্রে করার এবং শিবিরকে আসলে শিক্ষার্থীদের সব থেকে শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে পোর্ট্রে করার কাজ নিয়ে, সেটা নানান মাত্রিকভাবে হয়েছে। এবং লোকাল যারা পলিটিক্যাল এজেন্ট ছিল, মানে যারা নিজেদেরভাবে সক্রিয়ভাবে কাজ করার কথা, তাদের বিভিন্ন ধরনের গর্ধবপনার জন্য শিবিরের এই নর্মালাইজেশন আটকানোও যায় নাই, এবং যার ফলে যে রেজাল্টটা শিবির পেয়েছে। তবে একই সঙ্গে তার অবকাঠামোগত যেই জায়গাটা ছিল সেটা তো আমি প্রথমেই স্বীকার করলাম। যদি সামারি করি তাহলে একদিকে সে আসলে গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে যে অবকাঠামো নির্মাণ করতে পেরেছে দীর্ঘদিনের মধ্য দিয়ে, সেটি তাকে একটা বড় অ্যাডভান্টেজ এনে দিয়েছে। এবং একদম লোকাল থেকে শুরু করে গ্লোবাল স্ট্যাবলিশমেন্ট যে তার এক ধরনের প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয়গুলিতে চেয়েছে, সেটা তাকে আর একটা সুবিধা এনে দিয়েছে। আমার মনে হয় এই দুইটার সমন্বয়ে আজকে আমরা শিবিরের ছাত্র সংসদগুলোতে যেই ভূমিধ্বস বিজয়গুলি সেগুলি দেখতে পেয়েছি। বেগম আল্লাহর বসু, আপনার এই উত্তর দিয়ে আমাদের এই পডকাস্টার এই আলোচনাটা আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।